নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া, নামাজ চলাকালীন মসজিদে বিস্ফোরণ, ঘটনায় মৃত অন্তত 7, আহত অন্তত 35। নাইজেরিয়ার আইসিস জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল আমেরিকা। এই প্রত্যাঘাতকে বড়দিনের উপহার বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রিপোর্ট অনুসারে চীন ভারতের সামনে বন্ধুপ্রীতি দেখাচ্ছে, যা আদতেও সত্যি নয়, কারণ লাদাখে সেনা সরানো নেপথ্যে বেজিং এর অন্য ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে আমেরিকা। সম্প্রতি অতীতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বেড়েছে উত্তেজনা। আর বড়দিনের আবহে যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর উদ্দেশ্যে নিজের বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম না করেই মৃত্যু কামনা করেছেন জেলেনস্কি। বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া, নামাজ চলাকালীন মসজিদে বিস্ফোরণ, ঘটনায় মৃত অন্তত 7 জন, আহত 35 জন। বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া, নামাজ চলাকালীন একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও 35 জন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় উত্তর নাইজেরিয়ার মাইদুগুড়ি শহরের একটি মসজিদে নামাজ চলছিল। প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। সন্ধে 6টা নাগাদ আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় চারদিকে। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় মসজিদে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভয়াবহ এই ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন আরও 35 জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল, যদিও এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, নাইজেরিয়ায় এই ধরনের আততায়ী হামলার ঘটনা নতুন নয়। চলতি বছর মধ্য নাইজেরিয়ায় অবস্থিত বেনুতে ভয়ঙ্কর সাম্প্রদায়িক হামলা চালিয়েছিল বন্দুকবাজের দল। শতাধিক গ্রামবাসীকে হত্যার পাশাপাশি একাধিক পরিবারকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই অঞ্চলটির উত্তর অংশ মুসলিম প্রধান এবং দক্ষিণ অংশটি খ্রিস্টান অধ্যুষিত, ফলে মাঝে মাঝেই সেখানে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসার আগুন। এছাড়াও নাইজেরিয়ায় আতঙ্কের আরেক নাম জঙ্গি সংগঠন বোকো হারাম। দেশের নানা প্রান্তে খ্রিস্টানদের উপর হামলার ঘটনায় সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে অক্ষম হয় তবে আমেরিকার বন্দুক গর্জন করতে প্রস্তুত। আমরা ইসলামী সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। হাই নিউজ নেটওয়ার্ক। নাইজেরিয়ার আইসিস জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল আমেরিকা। এই প্রত্যাঘাতকে বড়দিনের উপহার বলে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সঙ্গে তার হুঁশিয়ারি, বিশ্বের যে প্রান্তে খ্রিস্টানদের ওপর অত্যাচার চালানো হচ্ছে সেইখানেই সন্ত্রাসবাদকে একেবারে গুড়িয়ে দেওয়া হবে। নাইজেরিয়ায় আইসিস জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল আমেরিকা। এই প্রত্যাঘাতকে বড়দিনের উপহার বলে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তার হুঁশিয়ারি, বিশ্বের যে প্রান্তে খ্রিস্টানদের ওপরে অত্যাচার চালানো হচ্ছে সেখানেই সন্ত্রাসবাদকে একেবারে গুড়িয়ে দেওয়া হবে। নিহত আইসিস জঙ্গিদের মেরি ক্রিসমাস শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই আমেরিকার অভিযোগ, খ্রিস্টানদের ওপরে অত্যাচার চলছে নাইজেরিয়ায়। কুখ্যাত জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং আইসিসের শাখা সংগঠনগুলি নাইজেরিয়ার তাণ্ডব চালিয়ে যাচ্ছে, এমনটাই মনে করছে আমেরিকা। চলতি বছরে অক্টোবর এবং নভেম্বর মাসে ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন, নাইজেরিয়ায় বসবাসকারী খ্রিস্ট ধর্মাবলম্বী অস্বস্তি সংকটে ভুগছে। তারপরেই বড়দিনে আইসিস জঙ্গিদের ওপরে হামলা চালালো আমেরিকা। মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হামলা শেষ হওয়ার পরেই ট্রুথ সোশ্যালে দীর্ঘ পোস্ট করেন ট্রাম্প। তিনি লেখেন, নাইজেরিয়ার ওপরে পশ্চিম প্রান্তে আইসিস জঙ্গি ঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছি আমরা। নিরীহ খ্রিস্টানদের ওপরে দিনের পর দিন ধরে চলছে নির্যাতন এবং এই নির্যাতন চালাচ্ছে জঙ্গিরা। আমি তাদের আগেও সতর্ক করেছি, তারা খ্রিস্টানদের
নির্যাতন বন্ধ করুক, নয়তো নরকে পৌঁছতে হবে। মার্কিন প্রেসিডেন্টের কথায় নাইজেরিয়ায় যেভাবে হামলা হচ্ছে সেটা একমাত্র আমেরিকাই করাতে পারে। একই সঙ্গে নিজেকে গোটা বিশ্বের খ্রিস্টানদের উদ্ধারকর্তা হিসেবেও তুলে ধরতে চেয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সন্ত্রাসকে কোনো মতেই মাথা তুলতে দেব না, ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা। পোস্টের শেষে ট্রাম্পের সদর্প ঘোষণা, সকলকে মেরি ক্রিসমাস। নিহত জঙ্গিদের শুভেচ্ছা জানাই। খ্রিস্টানদের ওপর অত্যাচার চলতে থাকলে এইভাবেই মরতে হবে জঙ্গিদের। উল্লেখ্য, আমেরিকায় বারবার খ্রিস্টানদের নির্যাতনের অভিযোগ আনলেও তা খারিজ করেছে নাইজেরিয়া সরকার। আর এবার এই পদক্ষেপ গ্রহণ করল আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি মার্কিন কংগ্রেস একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে তারা দাবি করেছে চীন ভারতের সামনে বন্ধুপ্রীতি দেখাচ্ছে, যা আদতেও সত্যি নয়। কারণ লাদাখে সেনা সরানো নেপথ্যে বেজিং এর অন্য ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে আমেরিকা। সেই সঙ্গে চীন চাইছে ভারত আর আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করতে। সামনে ভালো, কিন্তু পিছন থেকে ছুরি মারছে চীন। লাদাখে সেনা সরানোর নেপথ্যে বেজিং এর অন্য ষড়যন্ত্র রয়েছে। তারা চাইছে ভারত আর আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করতে। তাই এখন ভালো সাজছে। এই মর্মে সম্প্রতি মার্কিন কংগ্রেসের রিপোর্ট পেশ করেছে আমেরিকার প্রতিরক্ষা দফতর। সেই মার্কিন রিপোর্ট নিয়ে এবার পাল্টা সুর চড়াল বেজিং। শি জিনপিং এর দেশের বক্তব্য, এই ধরনের ভুল ভাষ্য তৈরি করে আন্তর্জাতিক মহলে চীন সম্পর্কে অনাস্থার বীজ বপন করতে চাইছে আমেরিকা। সম্প্রতি মার্কিন কংগ্রেসে যে রিপোর্ট জমা পড়েছে তাতে পেন্টাগনের দাবি, তাইওয়ানে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে চীন যেভাবে অগ্রাধিকার দেয় ঠিক একইভাবেই তাদের অগ্রাধিকারের তালিকায় ভারতের অরুণাচল প্রদেশ রয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে চীন যে রাজি হয়েছে তাও স্রেফ দেখনদারি, ভালো সাজার চেষ্টা। লাদাখে চীন এখন সেনা সরালেও তারা ভারতকে নানা দিক থেকে ঘিরছে। পাকিস্তানকে নিজেদের সামরিক কার্যকলাপ তো বাড়াচ্ছেই, পাশাপাশি ইসলামাবাদকেও নানাভাবে তারা সমরাস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে, যা ভারতের কাছে যথেষ্টই বিপদ সংকেত বলেই মনে করছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দফতরের দাবি, চীন আসলে এক পা পিছিয়ে দু পা এগোনোর কথা ভাবছে। তারা বরাবরই এই নীতি মেনেই চলে, এবারেও তাই। লাদাখ থেকে চীনের সেনা সরানোর আসল কারণ হল তারা চাইছে ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি করা। ভারত যাতে কৌশলগত বন্ধু হিসেবে চীনকেই বিকল্প হিসেবে ভাবতে শুরু করে, তেমনটাই চাইছে বেজিং। সাম্প্রতিককালে নানা বিষয়ে ভারতের সঙ্গে আমেরিকার টানাপোড়েন চলছে। অপারেশন সিন্দুর অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে গিয়েছেন যে তার কারণেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মহলে তা নিয়ে অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ ছিল নয়াদিল্লির। ভারত যদিও বারবার বলে গিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি তৃতীয় কারোর জন্য হয়নি, দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে ওই সিদ্ধান্তে পৌঁছেছে। এরপরে ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধেও জড়িয়েছে ভারত। ভারতের পণ্যে 50% শুল্ক চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়েও দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে। ওয়াশিংটনের দাবি, ভারত মার্কিন সম্পর্কের এই শৈত্যই জিয়ে রাখতে চাইছে চীন, যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে বেজিং। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীনের প্রতিরক্ষা নীতি নিয়ে ভুল খবর ছড়াচ্ছে আমেরিকা। ওয়াশিংটন নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব জিয়ে রাখতেই চীন সম্পর্কে অনাস্থার বীজ বপন করছে। আমরা আমেরিকার রিপোর্ট নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছি, এই রিপোর্টের বিরোধিতাও করছি। হাই নিউজ নেটওয়ার্ক। অরুণাচলের দাবি থেকে কখনোই সরবে না চীন। আগামী দিনে বেজিং এর যা যা লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম হল ভারতের এই রাজ্য দখল। মার্কিন কংগ্রেসে সম্প্রতি এমনই রিপোর্ট জমা দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। অরুণাচলের দাবি থেকে কখনোই সরবে না চীন। আগামী দিনে বেজিং এর যা যা লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম হল ভারতের এই রাজ্য দখল। মার্কিন কংগ্রেস সম্প্রতি এই রিপোর্ট জমা দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে। পেন্টাগনের দাবি, বেজিং ঠিক করেছে অরুণাচল নিয়ে তারা কোনো রকম সমঝোতায় যাবে না, ভারতের এই অংশ তারা নিয়েই ছাড়বে।
এই মার্কিং রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আবার নতুন করে ভারত চীন বিবাদের আশঙ্কা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তবে শুধু অরুণাচলই নয়, মার্কিং রিপোর্টের দাবি চীনের নজরে তাইওয়ানও রয়েছে। এছাড়াও রয়েছে দক্ষিণ চীন সাগরের নিজেদের কর্তৃক প্রতিষ্ঠা। বেজিংয়ের লক্ষ্য 2049 সালের মধ্যে এই সমস্ত এলাকাকে নিজেদের দখলে নিয়ে ফেলতে। সেই লক্ষ্যেই তারা যাবতীয় পরিকল্পনা সাজাচ্ছে। প্রসঙ্গত, অরুণাচল তাদের অংশ বলে দাবি বহুদিন ধরেই করে আসছে চীন। ভারত এবং চীনের মধ্যে সংঘাতের অন্যতম কারণই হল অরুণাচল। চীন প্রায়শই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্রও প্রকাশ করে থাকে। গত বছরই চীন অরুণাচলের 30টি জায়গায় নতুন নামের তালিকা প্রকাশ্যে এনেছিল, যদিও চীনের এই প্রচেষ্টা ভারত প্রত্যাখ্যান করে। অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং চীনের সীমান্ত বিবাদের অন্যতম কারণই অরুণাচলের ওপর বেজিংয়ের দাবি। ভারতের এই রাজ্যটি চীনের তিব্বতের সঙ্গে সীমান্ত লাগোয়ার ভাগ। বেজিং বারবারই দাবি করে আসছে অরুণাচলের ঐতিহাসিকভাবে তিব্বতেরই অংশ, যদিও ভারত সেই দাবির বিরোধিতা করে আসছে। সম্প্রতি বছরগুলিতে অরুণাচল নিয়ে আঞ্চলিক বিরোধিতার পাশাপাশি এই রাজ্যের জলসম্পদ ব্যবহার নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন H-1B ভিসা আবেদনে 1 লক্ষ মার্কিন ডলার ফি আরোপের পথে আর বাধা রইল না ট্রাম্প প্রশাসনের। সিদ্ধান্ত কার্যকর করার অনুমতি দিলেন মার্কিন ফেডারেল বিচারক। নতুন H-1B ভিসা আবেদনে 1 লক্ষ মার্কিন ডলার ফি আরোপের পথে আর বাধা রইল না ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। এই সিদ্ধান্ত কার্য করার অনুমতি দিলেন মার্কিন ফেডারেল বিচারক বেরিল হাওয়েল। ফলে দক্ষ বিদেশি কর্মীদের উপর নির্ভরশীল প্রযুক্তি সংস্থা ও নিয়োগকারীরা বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনের মার্কিন জেলা আদালতের বিচারক হাওয়েল তার রায়ে বলেছেন, অভিবাসন সংক্রান্ত এই ফি বৃদ্ধি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার মধ্যেই কাজ করেছেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস প্রেসিডেন্টকে বিস্তৃত ক্ষমতা দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, এই নীতির যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আইনসঙ্গত সীমার মধ্যে থাকলে আদালতের পক্ষে সেই সিদ্ধান্ত বাতিল করার সুযোগ নেই। ফলে আইনি লড়াই চললেও আপাতত এই ফি কার্যকর করতে পারবে প্রশাসন। এই মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আবেদন করেছিল ইউএস চেম্বার অফ কমার্স। সংগঠনটির দাবি ছিল, এত বিপুল ফি H-1B ভিসাকে কার্যত অধরা করে তুলবে, বিশেষ করে ছোট ও মাঝারি সংস্থার জন্য। আদালতের রায়ে হতাশা প্রকাশ করে চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে H-1B ভিসার আওতায় বছরে 65,000 সাধারণ ভিসা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত 20,000 ভিসা দেওয়া হয়। এতদিন এই ভিসার সঙ্গে যুক্ত ফি সাধারণত 2,000 থেকে 5,000 ডলারের মধ্যেই ছিল। নতুন ফি কার্যকর হলে তা বহুগুণ বেড়ে যাবে। তবে এখানেই শেষ নয় আইনি টানাপোড়েন। ডেমোক্র্যাট শাসিত কয়েকটি রাজ্য, শ্রমিক সংগঠন এবং একটি আন্তর্জাতিক নার্স স্টাফিং সংস্থার করা মামলাগুলি এখনও বিচারাধীন। শেষ পর্যন্ত বিষয়টি মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলেই মনে করছেন আইনজ্ঞরা। লটারির বদলে যোগ্যতায় জোর H-1B ভিসায়। এর মধ্যেই H-1B ভিসার ব্যবস্থায় আরও বড় বদলের ঘোষণা করেছে ট্রাম্পের প্রশাসন। দীর্ঘদিনের লটারি পদ্ধতি তুলে দিয়ে চালু করা হচ্ছে ওয়েটেড সিলেকশন ব্যবস্থা, যেখানে বেশি দক্ষতা বা উচ্চ বেতনের আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। 2026 সালে 26 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলা এই নিয়ম 2027 অর্থবর্ষের ভিসা চক্র থেকে প্রযোজ্য হবে। প্রশাসনের দাবি, এতে ভাগ্যের উপর নির্ভরতা কমবে এবং প্রকৃত অর্থে সেরা মেধার বাছাই করা সম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিনে যুদ্ধ বিধ্বস্ত দেশবাসীর উদ্দেশ্যে নিজের বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন জেলেনস্কি। যদিও দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষণে পুতিনের নাম করেননি তিনি। সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা।
ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। বড়দিনে যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর উদ্দেশ্যে নিজের বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিনের মৃত্যু কামনা করছে জেলেন্সকি। যদিও দেশবাসীর উদ্দেশ্যে নিজের ভাষণে পুতিনের নাম করেননি তিনি। সাম্প্রতিক অতীতে দুই দেশের মধ্যে বেড়েছে উত্তেজনা। ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। পুতিনের নাম না করে জেলেন্সকি বলে, আজ আমাদের সকলের একটাই স্বপ্ন, তার মৃত্যু হোক। তিনি আরও বলেন, কিন্তু আমরা ভগবানের কাছে আরও বড় কিছু প্রার্থনা করি। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। আমরা এটার জন্য যুদ্ধ করি, প্রার্থনা করি এবং আমরা আমাদের প্রাপ্যটা চাই। জেলেন্সকি জানিয়েছে তারা ইউক্রেনের পূর্ব অংশ থেকে সেনা সরিয়ে নিতে রাজি, যদিও রাশিয়ার আক্রমণ বন্ধ করে। যদিও রাশিয়া এখনো ইউক্রেনের ভূখণ্ডের ফেরানোর বিষয় নিয়ে কিছু জানায়নি। এখনো পর্যন্ত রাশিয়ার লুহানস্কের বেশিরভাগ অংশ এবং ডোনেৎস্কের 70% দখল করেছে। বুধবার দক্ষিণ মস্কোর কাছে দুই পুলিশকর্মী দাঁড়িয়েছিলেন। সেই সময় তাদের সামনে দিয়ে একটি যুবক হেঁটে যাচ্ছিলেন। তাকে দেখে কোনো কারণে সন্দেহ হয় দুই পুলিশ আধিকারিকের। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য যুবককে আটক করে এবং তৎপর হন তারা। তখনই সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশ আধিকারিকের। পাশাপাশি বিস্ফোরণের প্রাণ হারিয়েছে এক সাধারণ নাগরিকেরও। তার পরিচয় এখনো পর্যন্ত অজানা। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। নিজেদের ভাষণে জেলেন্সকি বলে, বড়দিনের আগে রাশিয়া দেখিয়েছে তাদের আসল রূপ, বড় আক্রমণ। প্রচুর মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক স্মৃতিতে এখনো গেঁথে রয়েছে। 14 বছর আগের সেই ঘটনার ভূত তাড়া করে বেড়ায় বহু জাপানবাসীকে। সেই আতঙ্ককেই আবার উস্কে দিয়ে নিগাতার পরমাণু চুল্লি চালু করার সিদ্ধান্ত নিল জাপান সরকার। ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক এখনো স্মৃতিতে গেঁথে রয়েছে। এখনো 14 বছর আগের সেই ঘটনার ভূত তাড়া করে বেড়ায় বহু জাপানবাসীকে। সেই আতঙ্কই আবার উস্কে দিয়ে নিগাতার পরমাণু চুল্লি চালু করার সিদ্ধান্ত নিল জাপান সরকার। সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নিগাতার স্থানীয় বাসিন্দারা। 2011 সালের মার্চ জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে তৈরি হওয়া ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় 3টি পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় কণা। চেরনোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনায় সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়। ওই ঘটনার পরেই সবকটি অর্থাৎ 54টি পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে বেশ কয়েকটি চুল্লি চালুও করা হয়। এবার চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম কাশুয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি। মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী পদে এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সানায়ে তাকাইচি। তারপরেই এই পরমাণু চুল্লিটি চালু করতে অনুমোদন দিল নিগাতার স্থানীয় প্রশাসন। যদিও এই সিদ্ধান্তে সমর্থন নেই স্থানীয়দের। তাদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো না করে আবার চুল্লিটি চালু করা হচ্ছে। এর ফলে যে কোনো সময় বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে। বছর 52 আয়াকো ওগা বলছেন, পরমাণু চুল্লিতে বিপর্যয় হলো যে কি ঘটতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। তাই আমরা মোটেই চাই না এখানে আর পরমাণু চুল্লি চালু হোক। আয়াকো ফুকুশিমারই বাসিন্দা ছিলেন। বিপর্যয়ের ঘটনার পর তিনি সপরিবার নিগাতায় চলে গিয়েছিলেন। এবার সেখানেও পরমাণু চুল্লি চালু হতে চলেছে শুনে প্রৌঢ়ার চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি বলেন, ফুকুশিমার ঘটনার পর থেকে নানা রকম মানসিক সমস্যায় ভুগছি। ফুকুশিমার ভূত এখনো তাড়া করে বেড়ায় আমাদের। গত অক্টোবরে নিগাতায় একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তাতে দেখা গিয়েছে নিগাতার অন্তত 60% মানুষ চান না সেখানে পরমাণু চুল্লি চালু হোক। শুধু তাই নয়, প্রায় 70% বাসিন্দা জানিয়েছেন পরমাণু চুল্লিটি নতুন করে চালু করার দায়িত্ব যে সংস্থার হাতে, সেই টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি নিজের কাজের প্রতি তাদের কোনো আস্থা নেই। যদিও টেপকোর বক্তব্য, তারা ফুকুশিমার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এবার সব দিক খতিয়ে দেখে সমস্ত যন্ত্রপাতির আধুনিকীকরণ ঘটিয়েই পরমাণু চুল্লিটি আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, সুনামির প্রভাব ঠেকাতে নতুন করে সমুদ্র প্রাচীর বসানো হয়েছে। পরমাণু কেন্দ্রে যাতে কোনোভাবে জল প্রবেশ করতে না পারে তা মাথায় রেখে লাগানো হয়েছে আধুনিক দরজাও। পাশাপাশি কোনো পরিস্থিতিতেই যাতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে না পড়ে তার জন্য পরমাণু কেন্দ্রের ছাঁকনি ব্যবস্থাও উন্নত করা হয়েছে। কাশিওয়াজাকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মোট 7টি চুল্লি রয়েছে। তার মধ্যে আপাতত একটি চুল্লি চালু করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আগামী বছর 20 জানুয়ারি থেকে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত অক্টোবর মাসেই ওই চুল্লির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়েছিল টেপকোর প্রতিনিধি দল। তারপরেই চুল্লিটি পুনরায় চালু করতে সবুজ সংকেত দিয়েছে ওই সংস্থা। ফুকুশিমার ঘটনার পরেই জ্বালানি সংকট দেখা গিয়েছিল জাপানে। চাহিদা মেটাতে তারপর থেকে জ্বালানি কেনা শুরু সরকার। তার জন্য প্রতি বছর প্রচুর টাকা সরকারি কোষাগার থেকে খরচও হয়। জ্বালানির ব্যয়ভার কমাতেই বন্ধ হয়ে পড়ে থাকা পরমাণু চুল্লিগুলি একে একে চালু করতে উদ্যোগী হয়েছে তাকাইচি প্রশাসন। পাশাপাশি 2050 সালের মধ্যে দেশে কার্বন নিঃসরণ পুরোপুরি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সেই কারণেও আবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকতে চাইছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।